এক, অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ। ক, শব্দের আদিতে। এক, শব্দের আদিতে নাবোধক অ, যেমন অটল, অনাচার। দেখো, শব্দের আদিতে হচ্ছে শব্দের আগে। এই যে অটল, অ আগে বসেছে, অনাচার, অ আগে বসেছে। দুই, অ কিংবা আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনি বিবৃত হয়। বিবৃতটা হচ্ছে স্বাভাবিক, তাই না? যেমন অমানিসা, অ, তারপরে অমানিসা। কথা, ক, থা। খ, শব্দের মধ্যে ও অন্তে, মানে শব্দের মাঝে ও শেষে। এক, পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ। যেমন কলম, ক, অ একটা দেখো উচ্চারণ হচ্ছে লম, কলম। বৈধতা, জ, তো। এই যে শব্দের মাঝখানে এসেছে, তার জন্য এটা হয়েছে কলম, বৈধতা, যত। দুই, ঋ ধ্বনি, এ ধ্বনি, ওই ধ্বনি এবং ও ধ্বনির পূর্ববর্তী অ প্রায়ই বিবৃত হয়। উদাহরণ দেখো, তৃণ, এই যে রি, দেখো ত্রি। তারপর হচ্ছে দেব, এ ধ্বনি, দেব, দয়কার ব, দেব। তারপরে ওই ধ্বনি, ধৈর্য, ধয়ইকার, ধৈর্য। এটা হলো শব্দের মাঝে ও শেষে। তারপর দেখো ও ধ্বনি, নোলক, মৌন, ও, মৌকার ন, মৌন। তিন, অনেক সময় রস্বই ধ্বনির পরে অ বিবৃত হয়। এটা অনেক সময়। যেমন গঠিত, গ, তারপরে ই, তারপর ঠিত, গঠিত। তারপরে ময়রসি ত, মিত। তারপর হচ্ছে জনিত, বর্গীয় জ, নয়রসিকার ত। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এক, অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ শব্দের আদিতে হলে অটল, অনাচার, অমানিসা, কথা। আর যদি শব্দের মধ্যে ও শেষে হয় তাহলে হচ্ছে কলম, বৈধতা, যত, তৃণ, দেব, ধৈর্য, নোলক, মৌন ইত্যাদি। আরো আছে গঠিত, মিত, জনিত ইত্যাদি। দুই, অধ্বনির সংবৃত উচ্চারণ। অধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না। কিন্তু সংবৃত উচ্চারণে চোয়ালের ফাঁক কম ও ঠোঁট গোলাকৃত হয়ে ও এর মতো উচ্চারিত হয়। সংবৃত উচ্চারণকে বিকৃত, অপ্রকৃত বা অস্বাভাবিক উচ্চারণ বলা ঠিক নয়। সংবৃত উচ্চারণও স্বাভাবিক, অবিকৃত ও প্রকৃত উচ্চারণ। তাহলে আমরা এখানে পেলাম অধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না। কিন্তু সংবৃত উচ্চারণে চোয়ালের ফাঁক কম ও ঠোঁট গোলাকৃত হয়ে ও এর মতো উচ্চারিত হয়। সংবৃত উচ্চারণকে বিকৃত, অপ্রকৃত বা অস্বাভাবিক উচ্চারণ বলা ঠিক হবে না। সংবৃত উচ্চারণও স্বাভাবিক, অবিকৃত ও প্রকৃত উচ্চারণ। ক, শব্দের আদিতে। এক, পূর্ববর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। পূর্ববর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন আমরা বানান করি অ তয়রসিকার, এটা হচ্ছে অতি। আমরা কি অতি বলি? আমরা বলি অতি, ও উচ্চারণ করি। লেখা থাকে করুণ, আমরা কি করুণ বলি? আমরা বলি করুণ। করে অসমাপিকা ক্রিয়া, কিন্তু সমাপিকা করে এখানে অবিবৃত। তাহলে শব্দের আদিতে আমরা এক নম্বরে জানলাম পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন
অতি, করুণ ইত্যাদি। 2. পূর্ববর্তী রস্যই, রস্য ইত্যাদির প্রভাবে পূর্ববর্তীর রফলাযুক্ত অ সংবৃত হয়। যেমন আমরা লিখি প্রতিভা, উচ্চারণ কি করি? প্রতিভা, ও বলি। লিখি বা বলি প্রচুর, আর লেখা ওটা থাকে প্রচুর, আমরা বলি প্রচুর। কিন্তু অ, আ ইত্যাদির প্রভাবে পূর্ব অ বিবৃত হয়। যেমন প্রভাত, প্রত্যয়, প্রণাম ইত্যাদি। তাহলে আমরা জেনেছি শব্দের আদিতে পূর্ববর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন অতি, করুণ। আর 2 জেনেছি পূর্ববর্তী রস্যই, রস্যু ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অ সংবৃত হয়। যেমন প্রতিভা, প্রচুর। কিন্তু অ, আ ইত্যাদির প্রভাবে পূর্ব অ বিবৃত হয়। যেমন প্রভাত, প্রত্যয়, প্রণাম ইত্যাদি। খ. শব্দের মধ্যে ও অন্তে, মানে শব্দের মাঝে ও শেষে। 1. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্তঃস্বর অ সংবৃত হয়। যেমন লিখি আমরা প্রিয়তম, উচ্চারণ করি কি? প্রিয়তম, ও দিয়ে। লিখি গুরুতর, উচ্চারণ কি করি? গুরুতর ইত্যাদি। 2. রস্যই, রস্যু এর পরবর্তী মধ্য ও অন্ত অ সংবৃত, মানে মাঝখানে আর শেষের অ সংবৃত। যেমন আমরা লিখি প্রিয়, উচ্চারণ করি প্রিয়। লিখি যাবতীয়, উচ্চারণ কি করি? যাবতীয় ইত্যাদি। আ. বাংলায় আ ধ্বনি একটি বিবৃত স্বর। এর উচ্চারণ হ্রস্ব ও দীর্ঘ দুই হতে পারে। এর উচ্চারণ অনেকটা ইংরেজি ফাদার ও কাম শব্দের আয়ের মতো। যেমন আপন, আ, তারপরে পন, আপন। বাড়ি, মা, আ, তারপর দাতা ইত্যাদি। বাংলায় এক অক্ষর শব্দে আ দীর্ঘ হয়। যেমন কাজ শব্দের আ দীর্ঘ এবং কাল শব্দের আ হ্রস্ব। এরূপ যা, দেখো জ, জয়ের সাথে আ, যা। পান, পয়াকার দন্ত ন, পান। ধান, ধয়াকার দন্ত ন, ধান। সাজ, দন্ত সয়াকার বর্গীয় জ, সাজ। চাল, চয়াকার ল, চাল, চাঁদ, বাস। তাহলে আমরা এখানে পেয়েছি বাংলায় এক অক্ষর শব্দে আ দীর্ঘ হবে। রস্যই, দীর্ঘই। বাংলায় সাধারণত হ্রস্বই ধ্বনি এবং দীর্ঘই ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য দেখা যায় না। এক অক্ষর শব্দের রস্যই এবং দীর্ঘই দুটোই দীর্ঘ হয়। যেমন বিষ, বিষ। দিন, দিন, শীত। রস্যু, দীর্ঘ। বাংলায় রস্যু এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। রস্যই ও দীর্ঘই ধ্বনির মতো এক অক্ষর শব্দে এবং বহু অক্ষর বিশিষ্ট শব্দের বদ্ধাক্ষরে বা প্রান্তিক যুক্তাক্ষরে উচ্চারণ সামান্য দীর্ঘ হয়। যেমন চুল, চুলা। ভূত, মুক্ত। তুলতুলে, তুফান। বহু, অজু, করুণ। রি স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ রি অথবা রি এর মতো হয়, আর ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হলে ব্যবহৃত হলে রফলা যোগ ইকারের মতো হয়। যেমন ঋণ, ঋতু, মাতৃ, কৃষ্টি। তাহলে আমরা এখানে পেয়েছি খ. শব্দের মধ্যে অন্তে, মানে মাঝখানে ও শেষে।
তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশ্লেষণ পদের অন্তঃস্বর অ সংবৃত হয়, যেমন প্রিয়তম, গুরুতর। রস্যই ও রস্যের পরবর্তী মধ্য অন্ত অসংবৃত, যেমন প্রিয়, যাবতীয়। বাংলায় আ ধ্বনি একটি বিবৃত স্বর। বাংলায় একাক্ষর শব্দে আ দীর্ঘ হয়। বাংলায় সাধারণত রস্যই ধ্বনি ও দীর্ঘই ধ্বনির উচ্চারণে কোনো পার্থক্য দেখা যায় না। বাংলায় রস্যু এবং দীর্ঘ ধ্বনির উচ্চারণে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। আর স্বাধীনভাবে ব্যবহৃত হলে রি এর উচ্চারণ রি অথবা রি এর মতো হয়। এ এ ধ্বনির উচ্চারণ দুই রকম, সংবৃত ও বিবৃত, যেমন মেঘ সংবৃত আর বিবৃত খেলা বিবৃত। দেখো, খেলা আমরা খেলা বলি না খেলা বলি? খেলা বলি। এক সংবৃত। ক পদের অন্তে এ সংবৃত হয়, মানে পদের শেষে এ থাকলে সেটা সংবৃত হয়, যেমন পথে এ স্বাভাবিক উচ্চারণ, ঘাটে এ, দোষে এ, গুণে এ, আসে ইত্যাদি। খ তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়, যেমন দেশ, প্রেম, শেষ ইত্যাদি। গ একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়, যেমন কে, সে, যে। ঘ হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেহ, এই যে দয়কার হ, দেহ, কেহ, কেষ্ট। ও রস্যই বা রস্যকার পরে থাকলে এ সংবৃত হয়, যেমন দেখি, দয়কার ক্ষয়রসিকার, দেখি, রেণু, বেলুন। দুই বিবৃত। এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট, ব্যাট এর মতো, যেমন দয়কার খ, দেখ, তাই না? আমরা কি দেখ বলি না বলি দেখ? একটা জফলা দিয়ে আকার দিই, উচ্চারণ করি দেখ। লেখি এ কয়াকার, একা, আমরা কি একা বলি? আমরা বলি একা। এর সাথে একটা জফলা দিয়ে আকার দিয়ে উচ্চারণ করি একা। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এ ধ্বনির উচ্চারণ দুই রকম, সংবৃত ও বিবৃত। এক সংবৃত, ক পদের অন্তে এ সংবৃত হয়। খ তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। গ এক অক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়। ঘ হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়। ও রস্যই বা রস্যকার পরে থাকলে এ সংবৃত হয়। দুই পেয়েছি বিবৃত। এ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট ও ব্যাটের মতো, যেমন দেখ, একা ইত্যাদি। ওই এ ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। অ যোগ রস্যই কিংবা ও যোগ রস্যই সমান সমান ওই, ওই। অ এবং রস্যই এ দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়, যেমন ক যোগ অ যোগ রস্যই সমান সমান কই। ব যোগ রস্যই যোগ ধ বৈধ ইত্যাদি। এরূপ বৈদেশিক ঐক্য, চৈতন্য ইত্যাদি। ও বাংলা একাক্ষর শব্দে ওকার দীর্ঘ হয়, যেমন গো, জোর, রোগ, ভোর, কোন, বন ইত্যাদি। অন্যত্র সাধারণত হ্রস্ব হয়, যেমন সোনা, কারো, পুরোভাগ। ও এর উচ্চারণ ইংরেজি বোট শব্দের মতো।
তাহলে আমরা এখানে কি জানলাম? ওই এ ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি, আর ও বাংলা এক অক্ষর শব্দে ওকার দীর্ঘ হয়। আমাদের মনে রাখতে হবে, ১ ক থেকে ব পর্যন্ত ৫টি বর্গে মোট ২৫টি ধ্বনি। এসব ধ্বনির উচ্চারণে জিহ্বার সঙ্গে অন্য বাকযন্ত্রের কোনো কোনো অংশের কিংবা ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে, অর্থাৎ এদের উচ্চারণে বাক প্রত্যঙ্গের কোথাও না কোথাও ফুসফুসতাড়িত বাতাস বাধা পেয়ে বেরিয়ে যায়। বাধা পেয়ে স্পষ্ট হয় বলে এগুলোকে বলে স্পর্শধ্বনি। ২ উ, ইয়, মূর্ধন্য, দন্তন, ম। এ ৫টি বর্ণের দোতিত ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুসতাড়িত বাতাস বের হয় বলে এদের বলা হয় নাসিক্য ধ্বনি, এবং প্রতীকী বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। ৩ চন্দ্রবিন্দু চিহ্ন বা প্রতীকটি পরবর্তী স্বরধ্বনির অনুনাসিকতার দোতনা করে, এজন্য এটিকে অনুনাসিক ধ্বনি এবং প্রতীকটিকে অনুনাসিক প্রতীক বা বর্ণ বলে। যেমন আঁকা, চাঁদ, বাদ, বাঁকা, শ্বাস ইত্যাদি। ৪ বাংলায় উ এবং অনুস্বার বর্ণের দোতিত ধ্বনিদ্বয়ে কোনো পার্থক্য লক্ষিত হয় না, যেমন রং, অহংকার ইত্যাদি। ৫ ইয় বর্ণের দোতিত ধ্বনি অনেকটা ইয়র উচ্চারণে প্রাপ্ত ধ্বনির মতো, যেমন ভূয়া। ৬ চ বর্গীয় ধ্বনির আগে থাকলে ইয়র উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে, যেমন জঞ্জাল, খঞ্জ ইত্যাদি। ৭ বাংলায় মূর্ধন্য এবং দন্তন বর্ণের দোতিত ধ্বনি দুটির উচ্চারণে কোনো পার্থক্য নেই, কেবল ট বর্গীয় ধ্বনির আগে যুক্ত হলে মূর্ধন্য ন এর মূর্ধন্যর উচ্চারণ পাওয়া যায়, যেমন ঘণ্টা, লণ্ঠন ইত্যাদি। ৮ ও, অনুস্বার, নিয় এ ৩টি বর্ণে দোতিত ধ্বনি কখনো শব্দের প্রথমে আসে না, শব্দের মধ্যে কিংবা শেষে আসে। সুতরাং এসব ধ্বনি প্রতীক বর্ণ শব্দের আদিতে ব্যবহৃত হয় না, শব্দের মধ্যে বা অন্তে ব্যবহৃত হয়। যেমন সংঘ, দন্ত স, অনুস্বার, ঘ, দেখো মাঝখানে আছে। ব্যাং, বজ্রফল আকার, উ, শেষে আছে। অঞ্জনা, ভূয়া, খন ইত্যাদি। ৯ দন্তন বর্ণে দোতিত ধ্বনি শব্দের আদি, মধ্য ও অন্ত ৩ জায়গায় ব্যবহৃত হয়, মানে শব্দের আগে, মাঝখানে, শেষে ৩ জায়গায় ব্যবহার হয়। যেমন নাম, আগে নয়াকার ম, নাম। বানান, বয়াকার দন্ত নয়াকার ন, বানান, মাঝখানে। বন, ব দন্ত ন, শেষে। তাহলে আমরা পেলাম ও, অনুস্বার, নিয় এ ৩টি বর্ণে দোতিত ধ্বনি কখনো শব্দের প্রথমে আসে না, শব্দের মধ্যে কিংবা শেষে আসে। আর ৯ পেয়েছি দন্তন বর্ণে দোতিত ধ্বনি শব্দের আদি, মধ্য ও অন্ত ৩ জায়গায় ব্যবহৃত হয়। অল্পপ্রাণ ও মহাপ্রাণ এবং অঘোষ ও ঘোষ স্পর্শ ব্যঞ্জন ও নাসিক্য ব্যঞ্জনগুলোকে নিচের ছকে দেখানো হলো। প্রথমে উচ্চারণ স্থান। কণ্ঠ, অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ক, মহাপ্রাণ খ, অল্পপ্রাণ গ, মহাপ্রাণ ঘ, আর নাসিক্য বর্ণ হচ্ছে ও। তালু, অল্পপ্রাণ চ, মহাপ্রাণ ছ, অল্পপ্রাণ বর্গীয় জ, মহাপ্রাণ ঝ, আর নাসিক্য হচ্ছে নিয়। মূর্ধা, অল্পপ্রাণ হচ্ছে ট, মহাপ্রাণ ঠ, অল্পপ্রাণ ড, মহাপ্রাণ ঢ, আর নাসিক্য হচ্ছে মূর্ধন্য ন। দন্ত, উচ্চারণ স্থান
অল্পপ্রাণ হচ্ছে ত, মহাপ্রাণ হচ্ছে থ, অল্পপ্রাণ দ, মহাপ্রাণ হচ্ছে ধ, আর নাসিক হচ্ছে দন্ত ন। ওষ্ঠ অল্পপ্রাণ প, মহাপ্রাণ ফ, অল্পপ্রাণ ব, আর হচ্ছে মহাপ্রাণ ভ, নাসিক হচ্ছে ম। এটা মনে রাখতে হবে তোমাদের। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ, আর দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ, আর নাসিক্য হচ্ছে বর্গের শেষের বর্ণগুলো হচ্ছে 5টি বর্ণ হচ্ছে নাসিক্য ধ্বনি। অন্তস্থ ধ্বনি স্পর্শ বা উষ্ণ ধ্বনি অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে অন্তস্থ জ, পশিনর, ল, ব এ ধ্বনিগুলোকে অন্তস্থ ধ্বনি বলা হয়, আর বর্ণগুলোকে বলা হয় অন্তস্থ বর্ণ। উষ্ণ ধ্বনি যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শীষধ্বনির সৃষ্টি করে সেটি উষ্ণ ধ্বনি। যেমন আশিস, শিশি, শিশু ইত্যাদি। শীষ দেওয়ার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে একে শীষধ্বনিও বলা হয়। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স 3টি উষ্ণ বর্ণ। তালব্য স বর্ণের দোতিত ধ্বনির উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল। মূর্ধন্য স বর্ণে দোতিত ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা এবং দন্ত স বর্ণে দোতিত ধ্বনির উচ্চারণ স্থান দন্ত। ডয় শূন্য র ও ঢয় শূন্য র। ডয় শূন্য র ও ঢয় শূন্য র বর্ণে দোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি। ডয় শূন্য রয়ের উচ্চারণ ড এবং রয়ের দোতিত ধ্বনিদ্বয়ের মাঝামাঝি এবং ডয় শূন্য রয়ের উচ্চারণ ডয় শূন্য এবং হয়ের দ্বারা দোতিত ধ্বনিদ্বয়ের দ্রুত মিলিত ধ্বনি, যেমন বড়, গাঢ়, রাঢ় ইত্যাদি। তাহলে আমরা এখানে কি জানলাম? অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তস্থ জ, বসুনর, ল, ব বর্ণও তাই। আর উষ্ণ ধ্বনি হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, আর এটাকে উষ্ণ বর্ণও বলে, শীষ ধ্বনিও বলে। আর তারণজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র ও ঢয় শূন্য র। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি ও যুক্ত ব্যঞ্জন বর্ণ। দুটি বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জন ধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ যুক্ত ব্যঞ্জন ধ্বনির দোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়। সাধারণত এরূপে গঠিত সংযুক্ত ব্যঞ্জন বর্ণের মূল বা আকৃতি পরিবর্তিত হয়। যেমন তক্তা, ত যোগ অ যোগ ক যোগ ত যোগ আ সমান সমান তক্তা। এখানে দ্বিতীয় বর্ণ ক ও ত এর মূল রূপ পরিবর্তিত হয়ে কয়ত হয়েছে। বাংলা ভাষায় সাধারণত 3 ভাগে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। তাহলে আমরা কি জেনেছি? বাংলা ভাষায় সাধারণত 3 ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। 1 কার সহযোগে, 2 ফলা সহযোগে, 3 ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ সহযোগে। প্রথমেই ক কার সহযোগে। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলে কার। অভিন্ন অন্য 10টি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হয়, সুতরাং বাংলায় কার 10টি। এগুলো যথাক্রমে আকার, দেখো আ তার কার চিহ্ন, যেমন বাবা, মা, চাকা। হ্রস্বইকার পাখি, বাড়ি, চিনি। দীর্ঘইকার
নীতি, শীত, স্ত্রী। রস্যুকার খুকু, বুবু, ফুপু। দীর্ঘকার মূল্য, চূর্ণ, পূজা। ঋকার কৃতি, গৃহ, ঘৃত। একার ছেলে, মেয়ে, ধেয়ে। ঐকার বৈশাখ, চৈত্র, ধৈর্য। ওকার দোলা, তোতা, খোকা। ঐকার পৌষ, গৌতম, কৌতুক। তাহলে আমরা এখানে কি পেয়েছি? বাংলা ভাষায় সাধারণত 3 ভাবে যুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। যা 1 হচ্ছে কার সহযোগে, 2 ফলা সহযোগে, 3 ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ সহযোগে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। আর অভিন্ন অন্য 10টি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হয়। সুতরাং বাংলায় কার হচ্ছে 10টি। খ ফলা সহযোগে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলাযুক্ত হলে বর্ণের আকারের পরিবর্তন সাধিত হয়। বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা 6টি, যেমন নফলা, চিহ্ন, রত্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন ইত্যাদি। দেখো এখানে নফলা, চিন, এরপর একটা ন আছে, রত, ন, পূর্বাহ্ন, ন আছে। বফলা বিশ্বাস, নিঃস্ব, নিস্তব্ধ। এখানে দেখো বিশ্বাস তালবস্বর নিচে একটা ব আছে, নিঃস্ব দন্তস্বর নিচে একটা ব আছে, এটা বফলা। মফলা তন্ময়, পদ্ম, আত্মা। দেখো তন্ময় নর নিচে একটা ম আছে, দর নিচে একটা ম আছে পদ্মের, আত্মার তর নিচে একটা ম আছে, এটা মফলা। অন্তস্থ জ ফলা, যেমন সহ্য হয় জফলা, অত্যন্ত তয় জফলা, বিদ্যা দয় জফলা, এটা জফলা। রফলা দেখো গ্রহ গয় রফলা হ, গ্রহ। ব্রত পয় রফলা ত, ব্রত। স্রষ্টা দন্তস্বয় রফলা মূর্ধন্য শয় ট একার, স্রষ্টা। লফলা ক্লান্ত কর নিচে লয়াকার নয়তো, ক্লান্ত। অম্লান অ মর নিচে লয়াকার দন্ত ন, উল্লাস রস্যু লয় লয়াকার দন্তস্ব, উল্লাস। তাহলে আমরা পেয়েছি বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা 6টি। নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। খ দুয়ে বাংলা স্বরবর্ণের সঙ্গেও ফলা যুক্ত হয়, যেমন অ্যাপোলো এ জফলা, পয়কার লয়কার, অ্যাটম এ জফলা, অ্যাটর্নি অ সাথে জফলা, অ্যাটর্নি। 3 বাংলা যুক্ত ব্যঞ্জনের সাথেও কার এবং ফলা যুক্ত হয়ে শব্দ গঠিত হয়, যেমন সন্ন্যাস। দেখো দন্তস্বয় নয় নয় জফলা আকার, সন্ন্যাস। সূক্ষ্ম দন্তস্বয় দীর্ঘকার, কিয় নিচে ম, সূক্ষ্ম। সন্ধ্যা ইত্যাদি। তাহলে আমরা জেনেছি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা যুক্ত হলে বর্ণের আকারের পরিবর্তন সাধিত হয়। বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা 6টি, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। বাংলা স্বরবর্ণের সঙ্গেও ফলা যুক্ত হয়। বাংলা যুক্ত ব্যঞ্জনের সাথেও কার এবং ফলা যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 2 বর্ণে যুক্ত। ক যোগ ক, যেমন পাক্কা পয়কার কয় কয় আকার, পাক্কা, ছক্কা, চক্কর। তারপর হচ্ছে কয়ত ক যোগ ত, যেমন রক্ত, শক্ত, ভক্ত। ক্ষিয় ক যোগ মূর্ধন্য স, উচ্চারণ ক যোগ ক্ষয়ের মতো, যেমন শিক্ষা, বক্ষ, রক্ষা। তারপর হচ্ছে ক যোগ দন্তস্ব, বাক্স। ঙ যোগ ক, যেমন অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। ঙ যোগ খ,
শৃঙ্খলা শঙ্খ। ঙ যোগ গ অঙ্গ মঙ্গল সঙ্গীত। ঙ যোগ ঘ সংঘ লঙ্ঘন। চ যোগ চ উচ্চ উচ্চারণ উচ্চকিত। চ যোগ ছ উচ্ছল উচ্ছৃঙ্খল উচ্ছেদ। জ যোগ জ উজ্জীবন উজ্জীবিত। বর্গীয় জ যোগ ঝ কুচ্ছটিকা। বর্গীয় জ ঝ যোগ নিয়। উচ্চারণ হচ্ছে জ্ঞ, জ্ঞের মতো, যেমন জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান। নিয় যোগ চ অঞ্চল সঞ্চয় পঞ্চম। নিয় যোগ ছ বাঞ্ছিত বাঞ্ছনীয় বাঞ্ছা। নিয় যোগ বর্গীয় জ গঞ্জ রঞ্জন কুঞ্জ। নিয় যোগ ঝ ঝঞ্ঝা ঝঞ্ঝাট ইত্যাদি। তোমরা ধ্বনিতত্ত্ব অধ্যায়টি আমার মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছ। আরো ভালো করে শুনবে, বুঝবে। সবগুলো থেকে তোমরা 50টি করে, প্রথম অংশ থেকে 50টি, শেষ অংশ থেকে 50টি, মোট 100টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখবে, আমাকে দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।